বাসর ঘরে বসে আছে নীলা। এক প্রকার জোর করে তাকে বিয়ে করেছে নিলয়। নীলা হচ্ছে অফিসের বস আর নিলয় হচ্ছে সাধারণ একজন কর্মচারী। কিভাবে তাকে জোর করে বিয়ে করেছে এটা আপনারা খুব শীঘ্রই জানতে পারবেন। ঘোমটা দিয়ে বসে আছে নীলা। এমন সময় নিলয় রুমের ভিতর প্রবেশ করলো। দরজাটা লাগিয়ে দিয়ে নিলয় বিছানার সামনে এসে প্রায় 5 মিনিট ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু নীলার কোনো খোঁজ খবর নেই। সে চুপচাপ বসে আছে। হঠাৎ নিলয় ধমক দিতে নীলা বিছানা থেকে নেমে নিলয়ের পা ধরে সালাম করলো আর বলতে লাগলো, তুই আমাকে জোর করে বিয়ে করেছিস। আমি তোকে স্বামী হিসেবে মানি না। তুই আমার শরীর স্পর্শ করবি না। আমার শরীর স্পর্শ করলে আমি তোকে মারবো কিন্তু। ও আচ্ছা, তুমি আমাকে মারবে আর তোমার শরীর স্পর্শ করলে এখন আর আমার কোনো কিছুই হবে না, কারণ তুমি আমার এখন বউ। আমি তোমাকে যা ইচ্ছা তাই করতে পারি। যা ইচ্ছা তাই করতে পারবি এটা একদম না, কারণ আমার অনুমতি ছাড়া তুই আমাকে স্পর্শ করলে আমি তোর হাত ভেঙে ফেলবো। মনে রাখিস এটা। এই বলে নীলা নিলয়ের সামনে থেকে চলে আসতে যাবে। এমন সময় নিলয় পিছন থেকে নীলার হাত ধরে টান মেরে নীলাকে তার বুকের সাথে জোরে চেপে ধরল। নীলা নড়াচড়া করতে পারতেছে না। বেশ কিছুক্ষণ চেপে ধরার পর হঠাৎ নীলা সজোরে নিলয়কে ধাক্কা দিয়ে ফেলে দিল বিছানায়। নিলয়কে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই বেশরম বেহায়া কোথাকার ছেলে, তুই আমার শরীর স্পর্শ করেছিস কেন? তোকে না বারণ করেছি তুই আমার শরীর স্পর্শ করবি না? আবার যদি শরীর স্পর্শ করেছিস, এই দেখেছিস টেবিলের উপরে ছুরি রাখা আছে, তোর হাত কেটে ফেলবো। আপনি তো দেখতেছি দাজ্জালের চাইতেও খারাপ। জামাইকে তার অধিকার দিতেছেন না, এটার জন্য আপনার পাপ হবে। তুই কিসের আমার জামাই? তুই আমাকে জোর করে বিয়ে করেছিস, আমি এই বিয়ে মানি না। তুই আমাকে ডিভোর্স দিবি এক্ষুনি। তাড়াতাড়ি কাজী সাহেবকে আবার ডাক দে। আমাকে তুই এক্ষুনি ডিভোর্স দিবি। আমি তোর সাথে আর এক মুহূর্ত থাকতে চাই না, তোর মতো বেয়াদব ছেলের সাথে। এই বলে নীলা সোফায় এসে বসে পড়ল। বেশ কিছুক্ষণ বসে থাকার পর নীলা আবারও নিলয়কে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে, তোকে আমি সেই কখন কি বলেছিলাম? আমার কথা কি তোর কানে যায় না নাকি? নাকি তোর কানের নিচে দুইটা দিতে হবে? কানের নিচে দুইটা দিলে সব কিছু মনে পড়বে। আমার কানের নিচে দুইটা দিতে হবে না। দুইটা দিতে হলে তোর কানের নিচে দুইটা দিয়ে আমি খুশি হব। তোর মতো বজ্জাত এবং দাজ্জাল নিয়ে আমি যে কেন বিয়ে করতে গেলাম জোর করে। এটার জন্যই তো বলতেছি, তাড়াতাড়ি কাজে এটাকে ডেকে এনে আমাকে ডিভোর্স দিয়ে দে। তাহলে তোর জন্য আরো বেশি ভালো হবে। একা একা থাকতে পারবি এবং আরেকটা বিয়ে করতে পারবি। আমার আর বিয়ে করার দরকার নেই। একজনকে করেছি, এই মেয়েটার জ্বালা সহ্য করি কয়েকটা দিন। আর আপনি যদি আরেকবার ডিভোর্সের কথা বলেন তাহলে চর মেরে আপনার দাঁত ফেলে দিব। তোর তো অনেক বড় সাহস। তুই আমাকে বলছিস আমাকে চর মেরে আবার দাঁত ফেলে দিবি? আর একবার যদি বলেছিস এই কথা তাহলে তোর খবর আছে। সত্যি সত্যি তোকে আমি গলা টিপে মেরে ফেলবো। তুই আমাকে অনেক রাগিয়ে দিয়েছিস। নীলার এরকম রাগ দেখে নিলয় নীলাকে পিছন থেকে জড়িয়ে ধরে নীলা ঠোঁটের সাথে তার ঠোঁট একত্রিত করে দিল। এদিকে নীলা বারবার ছুটে যাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু পারতেছে না, কারণ নিলয় নীলার ঠোঁট আঁকড়ে ধরে রেখেছে। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর নিলয় নীলাকে ছেড়ে দিয়ে বলতে লাগলো, বেবি, আদর করার সময় নড়াচড়া করো কেন? এখন যদি তোমার ঠোঁট কেটে যাইতো তাহলে তুমি কি করতে? তখন তো আমি তোমার ঠোঁট কাটা দেখে কষ্ট পাইতাম। লয়ের বাচ্চা, তোকে তো আজকে আমি মেরেই ফেলবো। এই বলে নীলা তার ব্যাগ থেকে একটা ছুরি বের করে নিলয়ের দিকে এগিয়ে যেতে লাগলো। এদিকে নিলয় চুপচাপ দাঁড়িয়ে আছে। সে মনে মনে বলতেছে, আমি জানি নীলা, আর যাই হয়ে যাক না কেন তুমি আমাকে আঘাত করবে না। যেহেতু আমরা স্বামী স্ত্রী, এখন তুমি আমাকে আঘাত করবে না এটা খুব ভালো করেই জানি। এসব বলতেছে নিলয় মনে মনে। এমন সময় নীলা নিলয়ের হাত ধরে টান মেরে নিলয়ের হাত কেটে ফেলল। চিটচিট করে রক্ত পড়তেছে নিলয়ের হাত থেকে। এটা দেখে নীলা কিছুটা দূরে সরে গেল। ফুলরে রক্তের বন্যা বয়ে যাইতেছে। এদিকে নিলয় কি ভেবেছিল আর কি হয়ে গেল। নিলয় তাড়াতাড়ি করে ডয়ের ভিতর থেকে একটা কাপড় নিয়ে তাড়াতাড়ি করে তার হাত বেঁধে ফেলল। হাত বাঁধার পরও রক্ত পড়তেছে। নিলয় তাড়াতাড়ি করে ওইখান থেকে চলে আসলো নিচে। নিলয়ের হাত থেকে রক্ত পড়তে দেখে তার আব্বু আম্মু এবং বাড়ির সবাই দৌড়ে চলে আসলো নিলয়ের কাছে। এদিকে নিলয় তাড়াতাড়ি করে বাইকের চাবিটা নিয়ে চলে আসলো বাইরে। গ্যারেজ থেকে বাইক বের করে স্টার্ট দিয়ে হাসপাতালের দিকে যেতে লাগলো। বেশ কিছুক্ষণের মধ্যেই চলে আসলো হাসপাতালে। নিলয়ের হাতের অবস্থা এরকম দেখে ডাক্তার তাড়াতাড়ি করে নিলয়
নিলয়কে কেবিনে নিয়ে শুয়ে দিল। তারপর নিলয়ের আব্বু আম্মু চলে আসলো নিলয়ের রুমে। এসে দেখে ফ্লোরে রক্তের বন্যা। নীলা খাটের উপর বসে আছে চুপচাপ, তার মাথা কেমন ঘুরতেছে। নীলাকে উদ্দেশ্য করে নিলয়ের ছোট বোন বলতে লাগলো, কি ব্যাপার ভাবি? ভাইয়ার হাত কিভাবে কেটে গেল? কি হলো ভাবি, চুপচাপ বসে আছেন কেন? বলেন, ভাইয়ার হাত কিভাবে কেটে গেছে? তোমার ভাইয়া আমার সাথে সংসার করতে চায় না, এটার জন্য ছুরি দিয়ে তার নিজের হাত কেটে ফেলেছে। পুরো রক্তের বন্যা বয়ে গেছে। আপনি মিথ্যে কথা বলতেছেন কেন ভাবি? ভাইয়া তো এ বিয়েতে অনেক রাজি ছিল এবং অনেক খুশিও ছিল। আপনি মিথ্যে কথা বলতেছেন। নিশ্চয়ই এই রুমে অন্য কিছু হয়েছে। সত্যি করে বলেন, কি এমন হয়েছে? আমার কথা বিশ্বাস না হলে তোমার ভাইয়া যখন আসবে তখন তোমার ভাইয়াকে জিজ্ঞেস করো, তাহলে তোমার ভাইয়া বলে দিবে। ঠিক আছে, ভাইয়া আসুক, এরপরে ভাইয়াকে জিজ্ঞেস করব। এই বলে সবাই চলে গেল নিচে। এদিকে নীলা ছুরিটার দিকে এক নজরে তাকিয়ে আছে আর মনে মনে বলতেছে, আমি এটা কিভাবে করতে পারলাম? ওনার তো এখন একদম অধিকার আছে, কারণ আমি এখন ওনার বউ। উনি যা ইচ্ছা তাই করতে পারবে আমার সাথে, তাই বলে আমি এটা করতে পারলাম? ছি, ভাবতেই লজ্জা লাগতেছে। উনি আসুক, এরপরে ওনার কাছে মাফ চেয়ে নেব। এই বলে নীলা চুপচাপ বসে রইল। অন্যদিকে নিলয় হাসপাতালে বেডে শুয়ে আছে। 15টা সেলাই পড়েছে। ডাক্তার নিলয়কে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনার হাতের যে অবস্থা, পুরো 1 মাস বেড রেস্ট থাকতে হবে আপনাকে। এই হাত দিয়ে কোনো কিছু করা যাবে না। আর একটু যদি জোরে হাতের উপরে চালিয়ে যেত তাহলে আপনার হাতের রগ কেটে যাইতো। হ্যাঁ ডাক্তার, আমি জানি, আর আপনাকে ধন্যবাদ। এই নেন টাকা। নিলয় ডাক্তারের কাছ থেকে ওষুধ এবং কিভাবে কখন মেডিসিন নিতে হবে সব কিছু বুঝে চলে আসলো বাহিরে। এসে দেখে তার বন্ধু দাঁড়িয়ে আছে। নিলয়কে দেখে শুভ বলতে লাগলো, কিরে, তোর হাত কীভাবে কাটছে? আমাকে একবার অন্তত ফোন দিতে পারতি, তাহলে তো আমি তাড়াতাড়ি করে তোদের বাসায় চলে যেতাম। খাদিজা আমাকে ফোন দিয়ে বলার পর এরপরে আমি তাড়াতাড়ি করে তোর বাইকের লোকেশন বের করে চলে এসেছি। ভালো কাজ করেছিস। এখন তুই এক কাজ কর, আমাকে আমাদের বাসায় পৌঁছে দিয়ে আয়। শুভ নিলয়কে নিয়ে চলে আসলো নিলয়দের বাসায়। কলিং বেল দিতেই খাদিজা এসে দরজা খুলে দিল। নিলয়ের হাতে ব্যান্ডেজ দেখে খাদিজা চিৎকার করে তার আব্বু আম্মুকে ডাকতে লাগলো, আম্মু, আব্বু, দেখে যাও, ভাইয়ার হাতে ব্যান্ডেজ করা। ভাইয়া মনে হয় অনেক বড় আঘাত পেয়েছে। ভাইয়া, কিভাবে কি হয়েছে বলো আমাদেরকে। নিচে থেকে তো তুমি হাসি খুশিভাবে ওপরে গিয়েছো, ওপরে গিয়ে আবার কি হয়েছে? আরে তেমন কিছুই হয় নাই, আমি আপেল কাটতে গিয়েছিলাম, পরে ছুরিটা লেগে কেটে গেছে। চিন্তার কোনো কারণ নেই, অল্প একটু কেটেছে, 15টা সেলাই পড়েছে। সেলাইয়ের কথা শুনে নিলয়ের আম্মু মাথা ঘুরে পড়ে গেল। সবে নিলয়ের আম্মুকে ধরে ধরে নিয়ে চলে আসলো তাদের রুমে। নিলয়ের আম্মুর মুখে পানির ছিটা দিতে নিলয়ের আম্মুর জ্ঞান ফিরল। নিলয় তার আম্মুকে সান্ত্বনা দিয়ে চলে আসলো তার রুমে। এসে দেখে তার রুমটা পরিষ্কার করে রাখা হয়েছে। নিলয়ের হাতে ব্যান্ডেজ দেখে নীলা চুপ করে রইল। বেশ কিছুক্ষণ সোফায় বসে থাকার পর নিলয় বিছানা থেকে বাম হাতে একটা বালিশ নিয়ে চলে আসলো সোফায়। এটা দেখে নীলা বলতে লাগলো, কি ব্যাপার, তুমি বিছানায় না ঘুমিয়ে সোফায় ঘুমাচ্ছ কেন? বিছানায় আসো। এখন আর বিছানায় থাকার মতো অবস্থা নেই। আর আপনি ডিভোর্স চাইছিলেন না, চিন্তা করবেন না, আমাকে কয়েকটা দিন সময় দেন, আমি আপনাকে ডিভোর্স দিয়ে দিব। আপনার উপরে পরিপূর্ণ আমার অধিকার ছিল, তাই তো আমি আপনাকে স্পর্শ করেছি, আর আপনি এই রকম একটা কাজ করেছেন। নীলা মাথা নিচু করে চুপচাপ বসে রইল বিছানায়। এদিকে নিলয় ফোনে অ্যালার্ম দিয়ে শুয়ে পড়ল। কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। অন্যদিকে নীলা বিছানায় বসে নিলয়ের হাতের দিকে তাকিয়ে আছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার বান্ধবী কল দিয়েছে। কলটা রিসিভ করে কানের কাছে নিতেই তার বান্ধবী বলতে লাগলো, কিরে বান্ধবী, আমি এসব কি শুনতেছি? তোর জামাইয়ের হাত নাকি কেটে গেছে? কিভাবে কি হয়েছে? তোকে আমি কি বলবো বুঝে উঠতে পারছি না। আসলে আমি নিজেই তার হাত কেটে দিয়েছি, আমাকে স্পর্শ করেছে এটার জন্য। ছি বান্ধবী, ছি। নিলয় ভাই খুব একটা ভালো, এটার জন্য তোকে কোনো কিছু করে নাই। তুই অনেক বড় ভুল করে ফেলেছিস। নিলয় ভাইয়ের তো পুরোপুরি অধিকার ছিল, কিন্তু তুই এইরকম একটা কাজ করলি। যাই হোক, তুই নিলয় ভাইয়ের কাছে মাফ চেয়ে নিস। দেখ নিলয় ভাই তোকে মাফ করে নাকি। আমার মনে হয় না উনি আমাকে মাফ করবে, কারণ
উনি এখন বিছানায় না শুয়ে সোফায় শুয়েছে, এতে করে বোঝা যাচ্ছে তিনি আমার উপরে অনেক রাগ করে আছে। আচ্ছা যাই হোক, এখন অনেক রাত হয়েছে, এখন একটু ঘুমা। কালকে সকালে যখন নিলয় ভাইয়া ঘুম থেকে উঠবে তখন না হয় ওনার কাছে মাফ চেয়ে নিবি। হ্যাঁ, এখন এটা ছাড়া আর কোনো উপায় নেই। আচ্ছা ফোন রাখলাম, তাহলে এখন আমি ঘুমাই একটু। এই বলে নীলা ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 7টা। নিলয় ঘুম থেকে উঠে দেখে নীলা এখনও ঘুমাচ্ছে। এটা দেখে নিলয় ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। নিলয়কে একা একা নিচে আসতে দেখে নিলয়ের আম্মু বলতে লাগলো, নিলয়, বৌমা কোথায়? তোর সাথে আসে নাই নাকি? না আম্মু, সে এখনো ঘুমাচ্ছে। আমি অফিসে যাব তো, এটার জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে এসেছি। ও আচ্ছা, এই অসুস্থ শরীর নিয়ে তুই অফিসে যাবি? অফিসে যাওয়ার এখন দরকার নেই। আমি নীলার আব্বুকে ফোন দিয়ে বলে দেবো নে যে তুই অসুস্থ। না আম্মু, ওনাকে ফোন দিয়ে বলার দরকার নেই। আজকে একটা প্রজেক্টের কাজ আছে, এটার জন্য আমাকে যেতে হবে, না হলে আমি আজকে যাইতাম না। টেবিলে বস, আমি তোকে খাবার দিতেছি। আর খাদিজা, তুই তোর ভাবিকে ঘুম থেকে উঠিয়ে বলে আয় যে ফ্রেশ হয়ে নিচে আসার জন্য। আচ্ছা আম্মু, আমি যাইতেছি ভাবিকে ডেকে নিয়ে আসার জন্য। খাদিজা চলে আসলো নিলয়ের রুমে। সোফার দিকে তাকাতেই খাদিজা বুঝতে পারল তার ভাই আজকে বিছানায় না ঘুমিয়ে সোফায় ঘুমিয়েছে। খাদিজা আস্তে আস্তে করে নীলার পাশে এসে বসে বলতে লাগলো, ভাবি ভাবি, ঘুম থেকে উঠেন, সকাল হয়ে গেছে তো। ভাইয়া অফিসে চলে যাইতেছে। আপনি ভাইয়াকে বলেন যে অফিসে যাওয়ার দরকার নেই, এই অসুস্থ শরীর নিয়ে অফিসে যাইতেছে। যাক, তাতে আমার কি? আমি কি তাকে বারবার বারণ করেছিলাম যে আমি এই বিয়েতে রাজি না? তারপরেও সে আমাকে জোর করে বিয়ে করেছে। নীলা ঘুমের মধ্যে এই কথা বলে লাফ দিয়ে উঠে পড়ল। এইদিকে খাদিজা যে নীলাকে কিছু বলতে যাবে, এমন সময় নীলা বলতে লাগলো, আচ্ছা তুমি নিচে যাও, আমি আসতেছি ফ্রেশ হয়ে। আর তোমার ভাইয়াকে বলো যে ভাবি বলেছে যে আজকে অফিসে যাওয়ার দরকার নেই। আমি এবং আম্মু ভাইয়াকে বারণ করেছিলাম, কিন্তু ভাইয়া বলেছে যে আজকে নাকি তার অফিসে একটা মিটিং আছে, এটার জন্য তাকে আজকে যেতে হবে। ও আচ্ছা, তুমি নিচে যাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। এরপরে দেখতেছি যে তোমার ভাইয়া কিভাবে অফিসে যায় এই অসুস্থ শরীর নিয়ে। এই বলে নীলা বিছানা থেকে উঠে চলে আসলো ওয়াশরুমে। ফ্রেশ হয়ে বাহিরে আসতেই দেখতে পেল নিলয় অফিসে যাওয়ার জন্য শার্ট পরতেছে। এটা দেখে নীলা নিলয়ের কাছে এসে বলতে লাগলো, কি ব্যাপার, আপনি এখন কোথায় যেতেছেন? আপনি আজকে কোথাও যেতে পারবেন না, চুপচাপ বাড়িতে বসে থাকেন। অফিসে কোনো কাজ নেই, যদি কাজ থাকে তাহলে আব্বু ওই কাজটা করে নেবে। আমি আপনাদের অফিসে চাকরি করি, বস আমাকে ছুটি দেয় নাই, সো আমাকে আজকে যেতে হবে অফিসে। আর আপনি আমার সাথে কথা বলার চেষ্টা করবেন না। আমি আপনার সাথে কথা বলতে চাই না। এখন থেকে আপনি আপনার মতো চলাচল করবেন আর আমি আমার মতো চলাচল করব। অফিস থেকে ফেরার পথে আমি কাজী সাহেবের সাথে কথা বলে আসব, দেখব যে কতদিন পর ডিভোর্স দেওয়া যায়। রাতে এসে আপনাকে জানাবো। এই বলে নিলয় অফিসের দিকে রওনা দিল। অন্যদিকে নীলা নিচে আসতেই নিলয়ের আম্মু নীলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, নীলা, নিলয়ের সাথে কি তোমার ঝগড়া হয়েছে? এইভাবে নিলয় চলে গেল যে? না, নাম ঝগড়া হয় নাই। আসলে অফিসে আজকের মিটিং তো, এটার জন্য সে তাড়াতাড়ি চলে গেছে। নীলা নিলয়ের আম্মু এবং খাদিজা বসে আছে সোফায়। এমন সময় নিলয়ের আম্মু চলে গেল রান্নাঘরে। এইদিকে খাদিজা নীলার কাছে এসে নীলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাবি, আমাকে একটা সত্যি কথা বলবেন প্লিজ? ভাইয়ার সাথে আপনার নিশ্চয়ই কোনো কিছু হয়েছে। আমি যখন সকালবেলা আপনাদের রুমে গিয়েছিলাম তখন দেখতে পেয়েছি ভাইয়া সোফায় ঘুমিয়েছে আর আপনি বিছানায়। সত্যি করে বলেন তো, কি হয়েছে ভাইয়া এবং আপনার মধ্যে? আসলে এটা ঝগড়া হয়েছে, এই আর কি। এটার জন্য তোমার ভাইয়া আমার সাথে রাগ করে সোফায় ঘুমিয়েছে, এর বেশি কিছু না। ভাইয়া ফল কাটে সবসময় টেবিলের উপর রেখে, ভাইয়ার হাত কাটার কথা না। আর যেখানে হাত কেটেছে ওইখানে তো ভুলেও হাত কাটবে না ভাইয়া। আপনি নিশ্চয়ই ভাইয়ার হাত কেটেছেন। সকালবেলা আপনি আমাকে নিজে মুখে বলেছেন যে ভাইয়া আপনাকে জোর করে বিয়ে করেছে। জোর করে কখনো বিয়ে হয় না ভাবি। আপনার পরিবার এবং আপনিও রাজি ছিলেন। রাজি না থাকলে কবুল বলতেন না নিশ্চয়ই। দেখেন, আমি ছোট হলেও অনেক কিছু বুঝি, এমন না যে আমি কিছু বুঝি না। ভাইয়াকে যদি আপনার ভালো না লাগে তাহলে সরাসরি আমাদেরকে বলে দিবেন। আমরা আপনাকে যেভাবে নিয়ে এসেছিলাম
সেইভাবেই আপনাদের বাসায় পৌঁছে দিয়ে আসবো। এই বলে খাদিজা সোফা থেকে উঠে চলে আসলো তার রুমে। অন্যদিকে নিলয় অফিসের ভিতরে প্রবেশ করতে ম্যানেজার নিলয়কে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার নিলয়, তোমার হাত কাটলো কিভাবে? মনে তো হচ্ছে ব্যান্ডেজ করা হয়েছে, তাতে সেলাইও লেগেছে নাকি? আর কালকে তোমাদের বিয়ে হয়েছে আর তুমি অফিসে চলে এসেছো? অফিসে তেমন বেশি কাজ নেই, তাহলে অফিসে আসলে কেন? বস তো তোমাকে ছুটি দিয়েছিল 1 মাসের জন্য। স্যার, আমি কারো দয়ার টাকায় দিয়ে খেতে চাই না। আমি ইনকাম করে খাবো, পরিশ্রম করে খাবো। আর আমি মনে করি যে এটা একটা অফিস। আমি অন্যের অফিসে চাকরি করতেছি। এটা আমার শ্বশুরের অফিস না। আর শ্বশুর হচ্ছে বাড়িতে, আর উনি যেহেতু অফিসে আছে, এখন উনি আমার বস। নিলয় ম্যানেজারের সাথে কথা বলতেছে। এমন সময় নীলার আব্বু এসে হাজির। নিলয়কে দেখে বলতে লাগলো, কি ব্যাপার নিলয়, তুমি আজকে অফিসে এসেছো কেন? তোমাকে তো আমি ছুটি দিয়েছিলাম যে নীলার সাথে কয়েকটা দিন সময় কাটানোর জন্য। তা না করে তুমি অফিসে চলে এসেছো যে? স্যার, যেখানে আপনার মেয়ে তার নিজের স্বামীকে সম্মান করতে পারে না, স্বামীর শরীরে বাসর ঘরে আঘাত করে, সেখানে আমার মনে হয় না তার সাথে আমার মানাবে। আপনার কথায় আমি রাজি হয়েছিলাম আপনার মেয়েকে বিয়ে করার জন্য, কিন্তু আপনার মেয়ে আমার যে অবস্থা করেছে, থাক এসব বাদ দেন। মেয়ে হচ্ছে আপনার বাড়িতে, এখানে হচ্ছে অফিস, আমি অফিসে এসেছি। এই বলে নিলয় চলে আসলো তার কেবিনে। চেয়ারে বসে আছে চুপচাপ। এমন সময় পাশে কেবিন থেকে হালিমা বলতে লাগলো, কি ব্যাপার নিলয়, তোমার হাত কাটলো কিভাবে? কালকে তো বিয়ে করেছো, বাসরাতে হাত কেটে ফেলেছো নাকি বউকে বিড়াল মারতে গিয়ে? হালিমা, এটা মজা করার জায়গা না, এটা হচ্ছে অফিস। অফিসের আলোচনা হবে, বাড়ি বা অন্য কোনো কিছু নিয়ে আলোচনা হবে না। একদম চুপচাপ তুমি তোমার কাজ করো। হালিমা চুপচাপ তার কাজ করতে লাগলো। এইদিকে নিলয় তার কেবিন থেকে বের হয়ে চলে আসলো 3 তলায়। নিলয় ঘুরে ঘুরে সবার কাজ দেখতেছে। অন্যদিকে নীলা তার রুমে বসে চুপচাপ আছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার আব্বু কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে নীলার আব্বু বলতে লাগলো, নীলা, নিলয়ের হাত কাটলো কিভাবে? সত্যি করে বলবি। আসলে আব্বু, নিলয় ফল কাটতে গিয়ে তার হাত কেটে ফেলেছে। কেন, নিলয় কোনো কিছু বলেছে নাকি তোমাকে? মিথ্যা কথা বলতেছিস কেন? দেখ, আমি কিন্তু মিথ্যা কথা একদম পছন্দ করি না। সত্যি সত্যি বল, নিলয়ের হাত কাটলো কিভাবে? আসলে আব্বু, সে আমাকে রুমের ভেতরে ঢুকে আমার শরীর স্পর্শ করেছে। এটার জন্য আমি আমার রাগ কন্ট্রোল করতে না পেরে টেবিলের উপর ছুরি নিয়ে তার হাত কেটে ফেলেছি। আমি নিলয়ের কাছে ক্ষমা চেয়ে নিব। তোর ভালোর জন্য আমি নিলয়ের সাথে বিয়ে দিয়েছিলাম তোকে, কিন্তু তুই যে এই রকম একটা কাজ করবি আমি ভাবতেও পারি নাই। ছি, তুই আমার মান সম্মানটা নিলয়ের পায়ের কাছে নিয়ে গিয়েছিস। ফোন রাখ তুই, আর কখনো আমাদের সাথে যোগাযোগ করবি না। আমরা তোর কেউই না, বুঝেছিস? এই বলে নীলার আব্বু কলটা কেটে দিল। এইদিকে নীলা কি করবে বুঝে উঠতে পারতেছে না। বেশ কিছুক্ষণ পর নীলা তার আব্বুকে আবারও ফোন দিল, কিন্তু নীলার আব্বু নীলার নাম্বারটা ব্লক লিস্টে রেখে দিয়েছে। এদিকে নীলা চলে আসলো নিচে। এসে দেখে তার শাশুড়ি এবং ননদ বসে বসে টিভি দেখতেছে। নীলা তার শাশুড়িকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, আমি একটু অফিস থেকে আসতেছি, একটা জরুরি কাজ আছে, এটার জন্য যাইতেছি। ভাবি, আপনার কোনো কাজ নেই। ভাইয়া আমাকে ফোন দিয়ে বলে দিয়েছে যে আপনাকে যাতে বাহিরে না যাইতে দিই। আপনি আপনার রুমে যান, আর রুমে ভালো না লাগলে এখানে এসে আমাদের সাথে বসে টিভি দেখেন আর গল্প করেন। নীলা চুপচাপ খাদিজার পাশে এসে বসে পড়ল। বসে বসে টিভি দেখতেছে। বেশ কিছুক্ষণ টিভি দেখার পর নীলা আবারও চলে আসলো তার রুমে। বসে বসে ফোন টিপতেছে। এমন সময় আবারও তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার বান্ধবী কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ও পাশ থেকে পূর্ণিমা বলতে লাগলো, নীলা, আমি আজকে তোদের অফিসে গিয়েছিলাম একটু আগে তোর সাথে দেখা করার জন্য, কিন্তু তোকে তো পাই নাই। তবে দুলা ভাইয়ের সাথে দেখা করে এসেছি। হাতের অবস্থাও খুব একটা খারাপ। শুনলাম 15টা সেলাই লেগেছে। এটা তুই মোটেও কাজটা ঠিক করলি না, মাফ চেয়ে নিস। না, আমি এখনো মাফ চাই নাই, তবে ভাবছিলাম মাফ চাইবো, কিন্তু এখন আর পরিস্থিতি খুবই খারাপ হয়ে গেছে। সকালবেলা নিলয় আমাকে বলে গিয়েছে যে রাতে আসার সময় কাজী সাহেবের সাথে কথা বলে আসবে আমাদের ডিভোর্সের ব্যাপারে। আমার মাথায়
কোনো কাজ করতেছে না, কি করব না করব বুঝেও পাচ্ছি না। তুই একটু একটা বুদ্ধি দে বান্ধবী। আমার কাছে কোনো বুদ্ধি নেই, তুই তোর নিজের বুদ্ধিতে কাজ কর গিয়ে। আমি যদি একটা বুদ্ধি দেই এটা তুই করতে পারবি না, আর করলেও নিলয় ভাইয়ের হয়তো মন গলবে না। আগে তো বলবি যে কি করতে হবে আমাকে, বল তুই আমাকে, আমি শুনে এরপরে তোকে বলতেছি যে করতে পারবো কি পারবো না। তোরা যেহেতু এখন স্বামী স্ত্রী, সো তুই নিলয় ভাইয়ের কাছে যাওয়ার চেষ্টা করবি। একবার কাছে যেতে পারলে নিলয় ভাইয়া তোর প্রতি আরও আকৃষ্ট হয়ে যাবে এবং তোকে ডিভোর্স দেওয়ার চিন্তাভাবনা আরও কমিয়ে দিবে। আমি এটা পারবো না, সে যা ইচ্ছা তাই করুক, তবুও আমি এরকম কাজ করতে পারবো না। আচ্ছা ফোন রাখ তুই, তোর সাথে পরে কথা হবে। আমার কথাটা একবার চিন্তা ভাবনা করে দেখিস, একটা সংসার ভেঙে গেলে এই সংসার কখনো জোড়া লাগে না। আর ডিভোর্সি মেয়েকে কেউ কখনো বিয়ে করতে চায় না, আর বিয়ে করতে হলেও তাকে অনেক মাসুল পোহাতে হয়। এ বলে পূর্ণিমা কলটা কেটে দিল। অন্যদিকে নীলা পূর্ণিমার কথাগুলো বারবার চিন্তা করতেছে, কি করবে কি না করবে। এসব চিন্তা করতে করতে বিকেল হয়ে আসলো। বিকেল 5টা। নিলয় অফিস থেকে বের হয়ে সোজা চলে আসলো কাজী অফিসে। কালকে যেই কাজী সাহেব তাকে বিয়ে করিয়েছে সেই কাজী সাহেবের অফিসে। কাজী সাহেবকে উদ্দেশ্য করে নিলয় বলতে লাগলো, কেমন আছেন কাজী সাহেব? আলহামদুলিল্লাহ ভালো আছি নিলয়, তুমি কেমন আছো? বৌমা কেমন আছে? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, বৌমাও ভালো আছে। আমি ডিভোর্স দিতে চাই নীলাকে। এখন কতদিন পর ডিভোর্স দিতে পারবো এটা যদি আমাকে একটু জানিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো। কি ব্যাপার, হঠাৎ তুমি ডিভোর্সের কথা বলতেছো কেন? কালকে তোমাদের বিয়ে হয়েছে আর আজকে ডিভোর্স দেওয়ার কথা বলতেছো তুমি? আমাকে সবকিছু খুলে বলো তো কি হয়েছে। নিলয় কাজী সাহেবকে সবকিছু খুলে বলল। কাজী সাহেব হচ্ছে নিলয়ের চাচা। সবকিছু শোনার পর কাজী সাহেব নিলয়কে উদ্দেশ্য করে বলতে লাগলো, দেখো তুমি চাইলে তো ডিভোর্স এখনই দিতে পারবে, কারণ এটা তোমার হাতে। বিয়ে হওয়ার সাথে সাথেও ডিভোর্স দেওয়া যায়, আবার পরেও দেওয়া যায়। তবে তুমি এক কাজ করো, নীলাকে একটা চান্স দিতে পারো। আমি যেভাবে বলতেছি সেইভাবেই যদি তুমি করতে পারো, আশা করি নীলা একদম ভালো হয়ে যাবে। হ্যাঁ বলেন আমাকে কিভাবে কি করতে হবে, আমি আপনার সব কথা মানতে রাজি আছি। আমি তোমাকে একটা সাদা কাগজে কিছু লিখে দিতেছি। এটা মনে করো এমনিতেই লিখতেছি, এই কাগজের কোনো দাম নেই বা এই কাগজ দিয়ে কোনো কিছুই হবে না। তুমি এই কাগজটা নীলার সামনে ধরে নীলাকে উদ্দেশ্য করে বলবে যে, এই যে আমি ডিভোর্স লেটার নিয়ে এসেছি, তোমাকে শেষবারের মতো একটা সুযোগ দিতেছি। যদি ভালো হয়ে যাও তাহলে আমি সাইন করব না, আর যদি ভালো না হও তাহলে আমি সাথে সাথেই সাইন করে তোমার হাতে দিয়ে দেব। ঠিক আছে চাচা, আপনি যেটা ভালো মনে করেন সেটাই করব। আপনি আমার গুরুজন, আপনি যেহেতু বলতেছেন একটা চান্স দেওয়ার জন্য, তাহলে আমি তাকে একটা চান্স দিব। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। এই নাও, এই কাগজটা তুমি নীলার সামনে ধরে দেখাবে। পড়ার জন্য দেবে না, কিন্তু যদি পড়ে ফেলে তাহলে সে বুঝে যাবে এটা ফেক। তুমি দূর থেকে দেখাবে, আর যেটা বলতেছি সেটা বলবে। ঠিক আছে চাচা, এখন তাহলে আমি যাই। আর আপনি আমাদের বাসায় আসবেন, কিন্তু কালকে না খেয়ে আপনি চলে এসেছেন। আরও 2 থেকে 3 জায়গায় বিয়ে পড়িয়েছি, তো এটার জন্য আর কি তোমার বিয়েতে কিছু খেতে পারি নাই। তবে ইনশাল্লাহ কালকে আমি অবশ্যই যাব এবং নীলাকে বুঝিয়ে আসব। তুমি নিশ্চিন্তে যেতে পারো এখন। নিলয় কাজী অফিস থেকে সোজা চলে আসলো তাদের বাসায়। কলিং বেল দিতেই খাদিজা এসে দরজা খুলে দিল। নিলয় চুপচাপ বাড়ির ভিতর ঢুকে সোজা চলে আসলো তার রুমে। নীলা বিছানায় বসে বসে ফোনে রিলস দেখতেছে। নিলয়কে দেখে বিছানা থেকে নেমে দাঁড়ালো নিলয় দরজাটা লাগিয়ে নীলার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে তার পকেট থেকে এসে কাগজটা বের করে বলতে লাগলো, নীলাই দেখো, আমি ডিভোর্স লেটার নিয়ে এসেছি। তোমাকে আমি আর একটা চান্স দিব, যদি আমার সাথে এবং আমার পরিবারের সাথে ভালো ব্যবহার করতে পারো তাহলে তুমি এই বাড়িতে থাকতে পারবে, আর যদি না করতে পারো তাহলে আমি তোমাকে ডিভোর্স দিয়ে এই বাড়ি থেকে বের করে দিব। নীলা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এদিকে নিলয় আবারও সেই কাগজটা তার মানিব্যাগের ভিতর ভরে মানিব্যাগটা ড্রয়ারের ভিতর রেখে ফ্রেশ হয়ে বাহিরে এসে দেখে নীলা সেইখানেই দাঁড়িয়ে আছে। নীলাকে দাঁড়িয়ে থাকতে দেখে নিলয় বলতে লাগলো, কি ব্যাপার, এইখানে তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও নিচে যাও, আমার একটা কাজ আছে, কাজটা শেষ করে এরপরে আমি নিচে আসতেছি। নীলা যে চলে যেতে যাবে এমন সময় দৌড়ে এসে পিছন থেকে নিলয়কে জড়িয়ে ধরল। কান্না করতে করতে বলতে লাগলো, প্লিজ আপনি আমাকে ডিভোর্স দিবেন না,
আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই থাকতে রাজি। আপনার কথার অবাধ্য হব না আমি। প্লিজ আমাকে ডিভোর্স দিবেন না। এই তো চাচার কথাই কাজে এসেছে। এখন তাকে একটু বাজিয়ে দেখা যাক কি হয়। আমি তোমাকে ডিভোর্স দিব না, আমার কথা মতো চলতে হবে তোমার। আমাকে ছেড়ে দাও, এখন ছেড়ে দিয়ে সোজা নিচে চলে যাও। আমি তোমার সাথে যাব, প্লিজ তুমি মানা করো না আমাকে। তোমার সাথে আমাকে যেতে দাও প্লিজ। ডিভোর্স লেটারে সাইন করে দিব নাকি? না না, সাইন করার দরকার নেই, আমি এখনই চলে যাইতেছি নিচে। এই বলে নীলা দৌড়াতে দৌড়াতে চলে আসলো নিচে। নীলাকে এইভাবে দৌড়াতে দেখে খাদিজা বলতে লাগলো, কি ব্যাপার ভাবি, আপনি এইভাবে ওপর থেকে নিচে দৌড়াতে দৌড়াতে আসলেন কেন? ভাইয়ার কি আবারও কোনো কিছু হয়েছে নাকি? না, তোমার ভাইয়ার কোনো কিছু হয় নাই। আর আমি দৌড়াতে দৌড়াতে আসি নাই, তোমার ভাইয়া বলেছে যে নিচে আসার জন্য, তাই আমি নিচে এসেছি। আম্মু রান্না করছিলেন, নিলয়ের জন্য খাবার রেডি করতাম। সে তো দুপুরে কিছু খায় নাই। হ্যাঁ, টেবিলে সকল খাবার রেডি করে রেখেছি, তুমি টেবিলে যাও, নিলয় আসলে এরপর আমরা আসতেছি। নীলা চলে আসলো টেবিলে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর নীলই আসলো। খাবার টেবিলে বসে নীলার দিকে তাকাতে নীলা চোখ নামিয়ে ফেলল। চুপচাপ মাথা নিচু করে খাওয়া দাওয়া শেষ করে নীলা বসে রইল সোফায়। অন্যদিকে নীলই তার রুমে এসে সোফায় শুয়ে পড়ল কালকের মতো, শুয়ে শুয়ে ফোন টিপতেছে। এমন সময় রুমের ভিতর প্রবেশ করলো নীলা। দরজাটা লাগিয়ে দিয়ে মাথা নিচু করে নীলয়ের সামনে এসে বলতে লাগলো, এই যে শুনতেছেন, আপনি প্লিজ বিছানায় গিয়ে শুয়ে পড়েন। দরকার পড়লে আমি সোফায় ঘুমাবো, তারপরও আপনি প্লিজ এই হাত নিয়ে সোফায় শুয়ে ঘুমাবেন না, হাতে অনেক সমস্যা হবে পরে। বিছানায় চলে যান, আমি সোফায় ঘুমাইতেছি। আমার হাতের সমস্যা হবে না, আপনি বিছানায় গিয়ে ঘুমান। যদি দরকার পড়ে তাহলে পরে বিছানায় চলে যাব, তাহলে পরে আমি বিছানায় চলে যাব। আপনার সাথে কথা বলার তেমন বেশি ইচ্ছা নেই আমার, তবু বলতে হচ্ছে। এই বলে নীলয় আবারও ফোন টিপায় মনোযোগ দিল। বেশ কিছুক্ষণ ফোন টিপার পর বিছানার দিকে তাকিয়ে দেখে নীলা ঘুমিয়ে গেছে। এটা দেখে নীলয় আস্তে আস্তে করে সোফা থেকে উঠে চলে আসলো নীলার কাছে। নীলার সামনে বসে আস্তে আস্তে নীলয় তার ঠোঁট জোড়া নীলার সাথে একত্রিত করে দিল। আস্তে আস্তে নীলয় চুষে চুষে খাইতেছে। বেশ কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ নীলা কিছুটা নড়ে চড়ে উঠল। এটা দেখে নীলয় তাড়াতাড়ি করে নীলাকে ছেড়ে দিয়ে চলে আসলো সোফায়। আবারও সেই উল্টো দিক ঘুরে চোখ বন্ধ করে আছে। এদিকে নীলা চোখ খুলতে দেখতে পেল নীলয় উল্টো দিকে ঘুরে আছে। নীলা মনে মনে বলতে লাগলো, কি ব্যাপার, আমার এমন কেন মনে হলো যে কেউ আমার ঠোঁট চুষে খাচ্ছিল? নিশ্চয়ই এই রুমে কোনো ভূত আছে। আবার ঘুমালে আবার এই রকম করলে তখন তো আরও বেশি ভয় পেয়ে যাব। এক কাজ করি, নিলয়কে ডাক দিয়ে ঘুম থেকে উঠাই আর বলি যে এই রুমের ভেতরে কেউ হয়তো আছে। আবার যদি বলি আমার ঠোঁট চুষে চুষে খাচ্ছিল, এটা বললে তো পরে আরও রেগে যাবে। তখন যদি আবার আমাকে ডিভোর্স দিয়ে দেয়। না না থাক, বলার দরকার নেই, এখন যেভাবে আছি সেভাবেই থাকি। এসব ভাবতে ভাবতে নীলা আবারও ঘুমের দেশে পাড়ি জমালো। অন্যদিকে নীলয় ঘুমের দেশে পাড়ি জমিয়েছে। ফজরের আজান দিতে নীলয়ের ঘুমটা ভেঙে গেল। বিছানার দিকে তাকাতেই দেখতে পেল নীলা বিছানায় নেই। ওয়াশরুমের দিকে তাকাতে দেখতে পেল নীলা অজু করে ফ্রেশ হয়ে বাহিরে বের হয়েছে। এটা দেখে নীলয় চোখ বন্ধ করে রইল। নীলা আশেপাশে তাকিয়ে দেখে কোথাও জায়নামাজ নেই। ড্রয়ার খুলতেই দেখতে পেল জায়নামাজটা হাতে নিয়ে বিছানার এক পাশে বিছিয়ে দিয়ে নামাজ পড়তে লাগলো। ফজরের নামাজ শেষ করে দুই হাতে মোনাজাত তুলে কান্না করতে করতে বলতে লাগলো, হে আল্লাহ, আমি আর কখনো আমার স্বামীর সাথে খারাপ ব্যবহার করব না। আপনি আমার স্বামীর মনটা উদার করে দেন, যাতে আমার স্বামী আমার সাথে ভালো ব্যবহার করে, আমার সাথে একসাথে থাকে একই বিছানায়। মোনাজাত শেষ করে নীলয়ের দিকে তাকাতে দেখতে পেল নীলয় তার দিকে তাকিয়ে আছে। এটা দেখে নীলা ভালোভাবে তাকাতেই দেখতে পেল নীলয়ের চোখ বন্ধ। নীলা মনে মনে বলতে লাগলো, আমার মনে হয় আমি ভুল দেখেছি, উনি তো ঘুমিয়ে আছে, উনি আবার কখন আমার দিকে তাকাবে। নিচে যাই, গিয়ে ওনার জন্য চা করে নিয়ে আসি। যেই ভাবা সেই কাজ। নীলা চলে আসলো নিচে। নীলয়ের জন্য চা বানিয়ে আবারও উপরে চলে আসলো। এসে দেখে নীলয় ওয়াশরুম থেকে বের হচ্ছে। নীলয়ের সামনে চা নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে নীলা বলতে লাগলো, এই নেন, আমি নিজের হাতে আপনার জন্য চা বানিয়ে নিয়ে এসেছি, প্লিজ চাটা খেয়ে নেন। আর আমার উপরে রাগ করে থাকেন না, আমি ভুল করেছি, এই আপনার পায়ে ধরতেছি, প্লিজ আমাকে মাফ করে দেন। আমি কি একবারও বলেছি যে আপনি আমার পায়ে পড়েন? চুপচাপ আমার পা ছেড়ে উঠে দাঁড়ান।
নীলা নিলয়ের পা ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো। মাথা নিচু করে এখনও দাঁড়িয়ে আছে নীলা। নিলয় নীলার মাথাটা উঁচু করে বলতে লাগলো, যতদিন না আপনি ভালো হচ্ছেন ততদিন আপনার সাথে তেমন বেশি কথা বলবো না, আর একই বিছানায় ঘুমাবো না। যেদিন আপনাকে দেখে মনে হবে আপনি ভালো হয়ে গেছেন, ওই দিন আপনার সাথে কথা বলবো এবং একই বিছানায় ঘুমাবো। ঠিক আছে, আমি ভালো হয়ে যাব। আপনি আমাকে কয়েকটা দিন সময় দেন। নীলা নিলয়ের সাথে আরও কিছুক্ষণ কথা বলে চলে আসলো নিচে। নিলয় অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে আসতেই নীলা নিলয়ের কাছে এসে বলতে লাগলো, কয়েকটা দিন বাড়িতে থাকেন। অসুস্থ শরীর নিয়ে আপনাকে অফিসে যেতে হবে না, দরকার পড়লে আমি অফিসে যাব। আর অফিসে তো এখন তেমন বেশি কাজ নেই, আপনার অফিসে যাওয়ার দরকার নেই। আমি আপনাকে ঘরের ভিতরে কি বলেছিলাম মনে আছে? ওইটা যদি মনে থাকে তাহলেই হবে। এ বলে নিলয় খাবার টেবিলে বসে খাওয়া দাওয়া শেষ করে সোজা চলে আসলো অফিসে। সারাদিন কাজ করে আবারও রাতে বাসায় ফিরল। খাওয়া দাওয়া শেষ করে বসে আছে। এমন সময় খাদিজা এসে বলতে লাগলো, ভাইয়া, তোমার সাথে একটা মেয়ে দেখা করবে। আমি মেয়েটার ফোন নাম্বার এবং মেয়েটার ছবি তোমাকে পাঠিয়ে দিয়েছি, তুমি দেখে নিও। এই বলে খাদিজা নিলয়কে চোখ মেরে বুঝিয়ে দিল সে কিছু বোঝাতে চাইছে। এইদিকে নিলয় বুঝে ফেলেছে খাদিজা কি বোঝাতে চাইছে। আচ্ছা, তুই নাম্বার আর পিক পাঠিয়ে দে, আমি রুমে গিয়ে দেখে নিব। আমার ফোন চার্জে রাখা আছে, নিয়ে আসতে মনে নেই। নিলয়ের কথা শুনে নীলা নিলয়কে উদ্দেশ্য করে বলতে লাগলো, নিলয়, আমি রুমে যেতেছি, মাথাটা কেমন যেন ব্যথা করতেছে। তুমি টিভি দেখা শেষ করে এরপরে রুমে আসো। এই বলে নীলা তাড়াতাড়ি করে সিঁড়ি দিয়ে চলে আসলো তার রুমে। পুরো ঘর খুঁজে ফেলেছে কিন্তু নিলয়ের ফোন পায় নাই। এদিকে নিলয় খাদিজাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কিরে, তুই কি কিছু বুঝে ফেলেছিস নাকি যে আমাদের মধ্যে কোনো কিছু হয়েছে? হ্যাঁ ভাইয়া, আমি বুঝে ফেলেছি, কারণ ভাবি সকালবেলা আবুল তাবুল বলছিল, তখনই আমি বুঝে ফেলেছি যে তোমাদের মধ্যে কিছু একটা হয়েছে। এটার জন্য আমি এই প্ল্যান সাজিয়েছি। আমার প্ল্যান কেমন হয়েছে? একদম ঠিক হয়েছে। এই রকমভাবে আরও কয়েকটা দিন চলতে থাকুক। তুইও নীলার সামনে বেশি বেশি করে এরকম কথা বলবি যাতে সে কান্না করে এবং আমার প্রতি আরও আকৃষ্ট হতে থাকে। ঠিক আছে, এখন রুমে গিয়ে দেখো তোমার বউয়ের কি অবস্থা। আমার মনে হয় যে পুরো ঘর খুঁজে ফেলেছে, তোমার ফোন পাই নাই। নিলয় তার রুমে আসতে দেখতে পেল তার রুমটা পুরো অগোছালো হয়ে আছে। নিলয় রুমে ঢুকে দরজাটা বন্ধ করতে নীলা একলা পেয়ে নিলয়ের সামনে এসে নিলয়ের শার্টের কলার ধরে বলতে লাগলো, এই সত্যি করে বল, তোর বোন কোন মেয়ের নাম্বার দিয়েছে এবং কোন মেয়ের পিক দিয়েছে, এবং কেন কথা বলবি তুই এই মেয়ের সাথে? নীলা, তোমাকে কি বলেছিলাম মনে আছে? আমি কিন্তু এখনই কাগজটা বের করে সাইন করে দিব। নিলয়ের কথা শুনে নীলা নিলয়ের শার্টের কলার ছেড়ে দিয়ে মাটিতে বসে কান্না করতে লাগলো আর ফুপিয়ে ফুপিয়ে বলতে লাগলো, আমি কি দেখতে খারাপ যে তুমি অন্য মেয়ের সাথে কথা বলবে? অন্য মেয়ের সাথে যদি কথাই বলো তাহলে আমাকে বিয়ে করলে কেন? আমাকে না বিয়ে করলেই পারতে। তোমাকে বিয়ে করেছি এটার কারণ আছে। তোমার আব্বু আমাকে বলেছিল, এটার জন্য আমি ওনার কথা রেখেছি। তুমি যত তাড়াতাড়ি ভালো হতে পারবে তত তাড়াতাড়ি আমি অন্য মেয়েদের সাথে কথা বলা বন্ধ করে দিব। আমি তো বলেছি যে আমি ভালো হয়ে যাব, আমাকে কয়েকটা দিন সময় দেন, আমি পুরোপুরি আপনার মনের মতো হয়ে যাব। আপনার মন যেভাবে বলবে আমি সেভাবেই চলবো। এসব কথা বলতেছে নীলা নিলয়কে। এদিকে নিলয় সোফায় বসে মিটিমিটি করে হাসতেছে, কারণ সে বুঝতে পারছে নীলা তাকে আস্তে আস্তে করে ভালোবাসতে শুরু করেছে। বেশ কিছুক্ষণ যাওয়ার পর নীলা নিলয়কে বলতে লাগলো, আমি তো আপনার হাত কেটে ফেলেছি, এই দেখেন আমি আমার নিজের হাত কেটে ফেলেছি। আপনি যেভাবে চাইবেন আমি সেভাবেই চলবো। আপনার শরীর থেকে যদি এক ফোঁটা রক্ত পড়ে তাহলে কি হতে পারে আপনি নিশ্চয়ই ভালো করে জানেন। আপনাকে শেষবারের মতো বলতেছি, ছুরিটা যেখানে ছিল ওইখানে রেখে আসেন আর বিছানায় এসে শুয়ে ঘুমিয়ে পড়ুন। কালকে সকালে আপনাকে নিয়ে একটা জায়গায় যাব। আমি যেতে পারবো না, আমি জানি তুমি ওই মেয়ের সাথে দেখা করবে। এটার জন্য তুমি বলেছ যে কালকে সকালে আমাকে নিয়ে যাবে। আরে না, সেটার জন্য আমি নিয়ে যাব না, তোমাকে অন্য একটা কাজে নিয়ে যাব। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। নীলা বিছানায় শুয়ে পড়তে ঘুমিয়ে গেল। এদিকে নিলয় আস্তে আস্তে নীলার কাছে এসে কালকের মতো আবারও তার ঠোঁটজোড়া চুষতে লাগলো। হঠাৎ নীলা নিলয়ের ঠোঁটজোড়া কামড়ে ধরল। চোখ খুলতে দেখতে পেল নিলয় মাটিতে বসে তার ঠোঁটের সাথে
ঠোঁট একত্রিত করে চুষতেছে। নীলা নিলয়কে উদ্দেশ্য করে বলতে লাগলো, আদর করার যেহেতু এত ইচ্ছা, তাহলে বিছানায় এসে শুয়ে তারপরে আদর করতে পারেন। আমি তো আপনাকে বাধা দেই নাই, আর বলিও নাই যে আমাকে আদর করবেন না। আপনাকে যদি বলতাম যে আমাকে আদর করার দরকার নেই, তাহলে তো আপনি আমাকে আদর করতেন না। সরি, আসলে আমি আপনার ঠোঁট দেখে নিজেকে আটকে রাখতে পারি নাই, এটার জন্য আপনার কাছে চলে এসেছি। চলে যেহেতু এসেছেন, তাহলে এক কাজ করেন, আমার পাশে এসে শুয়ে পড়েন। আপনাকে আর সোফায় শুয়ে থাকতে হবে না। আমি যেভাবে আপনার কথা মানি, ঠিক ওইভাবে আপনাকেও আমার কথা মানতে হবে। নিলয় আর কিছু না বলে নীলার পাশে সে শুয়ে পড়ল। কখন যে নীলাকে জড়িয়ে ধরে ঘুমের দেশে পাড়ি জমিয়েছে নিলয় টের পায় নাই। পরের দিন সকাল 7টা। নিলয় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নীলাকে ডাকতে লাগলো। বেশ কিছুক্ষণ ডাকাডাকি করার পর নীলা ঘুম থেকে উঠল। নীলা নিলয়ের দিকে এক নজরে তাকিয়ে আছে। এটা দেখে নিলয় বলতে লাগলো, এইভাবে আমার দিকে তাকিয়ে না থেকে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসেন, আবার আপনাকে নিয়ে বাহিরে যাব। ওইখানে আরেকটা কাজ আছে, কাজটা শেষ করতে হবে তাড়াতাড়ি। নিলয়ের কথা শুনে নীলা তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। দুজনে খাওয়া দাওয়া করে নিলয় তার রুম থেকে একটা ব্যাগ নিয়ে চলে আসলো নিচে। নীলাকে নিয়ে বেরিয়ে পড়লো বাইরে। বেশ কিছুক্ষণ পর একটা রিক্সা আসতেই নিলয় আর নীলা রিক্সায় উঠে পড়লো। পাশাপাশি দুজন বসে আছে। এমন সময় নীলা নিলয়কে উদ্দেশ্য করে বলতে লাগলো, নীলা, এই লাগেজের ভেতরে কি আছে আমাকে একটু বলবেন? তেমন বেশি কিছু নেই, কয়েকটা জিনিস আছে, ওই জিনিসটা পৌঁছে দিতে যাইতেছি। রিক্সা চলতে লাগলো তার আপন গতিতে। বেশ কিছুক্ষণ পর চলে আসলো তারা দুজন নিজেদের গন্তব্যে। রিক্সা থেকে নেমে নিলয় নীলাকে নিয়ে চলে আসলো একটা হোটেলের ভিতর। বেশ কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ একটা মেয়ে এসে নিলয়কে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, কি রে নিলয়, কেমন আছিস? অনেকদিন পর তোর সাথে দেখা হয়েছে। আর যেটা আনার কথা ছিল ওইটা এনেছিস তো? হ্যাঁ এনেছি, এই নে তোর জিনিস। তোর এইটা খুলতে গিয়ে আমি আমার অফিস 2 দিন বন্ধ করেছি। বস আমাকে কত বকা দিয়েছে তুই জানিস? সরি রে বন্ধু, তুই তো জানিস আমি কীরকম একটা বিপদে আছি। আর এটা মনে হয় তোর বউ, তাই না? ভাবি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আপনাকে তো চিনলাম না, আমাদের বিয়েতে তো আপনি আসেন নাই। আপনি আমাকে চিনবেন না, আমি হচ্ছি নিলয়ের গার্লফ্রেন্ড। আপনার বিয়েতে আসি নাই কারণ নীলের সাথে আপনার বিয়ে হয়ে গেছে, এটা দেখে তো আমি কষ্ট পাবো, তাই আর কি যাই নাই আপনাদের বিয়েতে। আপনি চাইলে আমাকে আপনার সতীন বানিয়ে নিতে পারেন। সতীন কথাটা শুনে নীলা তেলে বেগুনে জ্বলে উঠল। নীলার মন চাইছিল ওইখানে মায়াকে গলা টিপে মেরে ফেলার জন্য। নিলয় সাথে থাকার কারণে কোনো কিছুই করতে পারে নাই। বেশ কিছুক্ষণ পর মায়া ওইখান থেকে চলে যেতে নীলা নিলয়কে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই মেয়েটা কে ছিল আর আপনার সাথে কিসের পরিচয়? সত্যি করে বলবেন। ওই মেয়েটার নাম হচ্ছে মায়া, সে আমার ক্লাসমেট। তার আম্মু খুবই অসুস্থ, আর যেই ব্যাগটা নিয়ে এসেছিলাম ওই ব্যাগের ভিতরে কিছু ওষুধপত্র আছে, ওইগুলো আমি বাহির থেকে নিয়ে এসেছি। এখান থেকে তার আম্মু যে হাসপাতালে ভর্তি আছে, ওই হাসপাতালটা খুবই কাছে, এটার জন্য সে বলেছে এইখানে আসার জন্য। আবার আপনি তার কথাই সিরিয়াসলি কিছু মনে নিয়েন না, সে আপনার সাথে মজা করেছে। এখন চলেন আমরা আবারও বাসায় ফিরে যাই, আজকে আর অফিসে যাব না। এই বলে নিলয় নীলাকে নিয়ে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই নিলয়ের বোন এসে দরজা খুলে দিল। দরজা খুলতেই দুজন বাড়ির ভিতর প্রবেশ করতেই দেখতে পেল নীলার আব্বু আম্মু বসে আছে সোফায়। দুজনকে একসাথে দেখে নীলার আব্বু নিলয়কে ইশারা করে বলতেই নিলয় ইশারা করে বুঝিয়ে দিল সব কিছু ঠিক আছে। নিলয় আর নীলা ফ্রেশ হয়ে নিচে এসে নীলার আব্বু আম্মুর সাথে কথা বলতে লাগলো। বেশ কিছুক্ষণ পর নীলার আব্বু নিলয়কে উদ্দেশ্য করে বলতে লাগলো, নিলয়, তুমি তো আজকে অফিসে যাও নাই। গতকালকে একটা প্রজেক্ট ছিল, ওই প্রজেক্টটা আমি কনফার্ম করে নিয়েছি। কাপড়গুলো তাড়াতাড়ি তাদেরকে ডেলিভারি দিতে হবে। যত তাড়াতাড়ি ডেলিভারি দেওয়া যায় তত তাড়াতাড়ি আরও প্রজেক্টের কাজ পাবো। ঠিক আছে আব্বু, আমি কালকে সবার সাথে কথা বলে আপনাকে জানাবো যে কখন কিভাবে কি করতে হবে। নিলয় তার শ্বশুরের সাথে কথাবার্তা শেষ করে চলে আসলো রুমে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর নিলয় দেখতে পেল নীলা মাত্র রুমের ভিতর প্রবেশ করেছে। নীলাকে দেখে নিলয় বলতে লাগলো, নীলা কিছু বলবে নাকি? ওরা তো নিচে বসে আছে, তুমি উপরে চলে আসছো কেন? নিচে গিয়ে ওদের সাথে বসে গল্প করো।
না, নিচে কোনো কাজ নেই আমার। আমার কেমন যেন সন্দেহ হচ্ছে আপনি অন্য কোনো মেয়ের সাথে কথা বলবেন। এটার জন্য আমি চলে এসেছি রুমে। ভালো কাজ করেছেন। সন্দেহ করা একদম ভালো না, এটা কি আপনি জানেন না? আপনি সন্দেহ করেন, এটার জন্যই আপনার কপালে দুঃখ আছে। চলেন দুইজনে একসাথে নিচে যাব। এই বলে নিলয় নীলাকে নিয়ে চলে আসলো নিচে। সবার সাথে বসে গল্প করতে লাগলো। এমন সময় খাদিজা নিলয়কে উদ্দেশ্য করে ফিসফিস করে বলতে লাগলো, ভাইয়া, ভাবি মনে হয় তোমাকে সন্দেহ করা শুরু করে দিয়েছে। আমি ভাবিকে বলে দিয়েছি যে তুমি মেয়েদের সাথে কথা বলবে, তাড়াতাড়ি রুমে যাওয়ার জন্য। আর তুমি কিনা ভাবিকে নিয়ে চলে এসেছো নিচে। আমি পাঠিয়েছি তোমরা কিছুটা সময় দুইজনে কাটাবে, তা না করে তুমি পাঠিয়ে দিয়েছো ভাবিকে। হ্যাঁ, পাঠিয়ে দিয়েছি, কারণ নীলা কোনো কিছুই বোঝে না। তাকে বোঝাতে হবে আগে, এরপরে বাকি সব কিছু করতে হবে। রাতে খাওয়া দাওয়া করে সবাই যার যার রুমে চলে গেল। এইদিকে নীলা নিলয়ের পিছু পিছু চলে আসলো রুমে। নিলয় বিছানায় শুয়ে পড়তেই তার ফোনটা বেজে উঠল। নীলা ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে রিয়া নাম ভেসে আছে স্ক্রিনে। এটা দেখে নিলয় নীলার দিকে তাকালো। নীলা চোখ বড় বড় করে তাকিয়ে আছে নিলয়ের দিকে। নিলয় নীলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এখানে রেগে যাওয়ার কোনো কারণ নেই। এটা হচ্ছে আপনার অফিসের একজন কর্মচারী, মানে আমার কলিগ। কলিগ মানে বুঝলাম, তার মানে এই নয় যে রাত 10টার পরে কল দিয়ে আপনার সাথে কথা বলবে। সারাদিন সময় ছিল, সারাদিন কল দেয় নাই কেন? সন্ধ্যার পরে অফিস ছুটি হয়, তখনও তো কল দিতে পারতো। তখন কল দেয় নাই কেন? রাতের বেলা কল দিয়েছে কেন? এটা আমি জানি নাকি রাতের বেলা কল দিয়েছেন কেন? আমাকে কলটা রিসিভ করে দেখি উনি কি বলে। নিশ্চয়ই জরুরি কোনো কাজের জন্য কল দিয়েছে, না হলে তো এত রাতে কল দিত না। ঠিক আছে, কলটা রিসিভ করেন আর লাউড স্পিকারে দেন। আমি শুনতে চাই আপনার কলিগ আপনার সাথে কি কথা বলে। নিলয় কলটা রিসিভ করে স্পিকারে দিতেই ওপাশ থেকে রিয়া নিলয়কে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার নিলয়, বিজি আছো নাকি তোমার বউয়ের সাথে? বিজি থাকলে বলতে পারো, কালকে না হয় অফিসে কথা বলবো। না, বিজি না, তুমি বলো কি বলবে, আমি ফ্রি আছি এখন। আসলে আজকে অফিসে আসেন নাই তো, তাই একা একা লাগছিল। এত রাতে কল দিয়েছি, আবার কিছু মনে করেন না। অসুস্থ নাকি এটা জিজ্ঞেস করার জন্য কল দিয়েছিলাম। আচ্ছা, কালকে অফিসে আসেন। এখন তাহলে ফোন রাখি, সকাল সকাল আবার উঠতে হবে, না উঠলে অফিসে যেতে পারবো না। এই বলে রিয়া কলটা কেটে দিল। এদিকে নিলয় নীলার দিকে তাকাতেই নীলা নিলয়ের দিকে তাকিয়ে আছে। কি বলবে বুঝে উঠতে পারতেছে না। বেশ কিছুক্ষণ পর নীলা বলতে লাগলো, নিলয়, তুমি আমাকে কথা দিতে হবে, আজকের পর থেকে তুমি জরুরি কোনো কথা ছাড়া কোনো মেয়ের সাথে কথা বলতে পারবে না। প্লিজ আমাকে কথা দাও যে জরুরি কোনো কথা ছাড়া তুমি কোনো মেয়ের সাথে কথা বলবে না। তুমি যদি মেয়েদের সাথে কথা বলো তাহলে তো আমি কষ্ট পাই। ও আচ্ছা, তুমি কষ্ট পাও? আগে তো জানতাম না। আগে জানলে তোমাকে কখনোই কষ্ট দিতাম না। আচ্ছা যাই হোক, এখন তাহলে ঘুমাও, অনেক রাত হয়েছে, কালকে আবার অফিসে যাব আমি। নীলা নিলয়ের বুকের উপরে মাথা রেখে নিলয়কে জড়িয়ে ধরে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন দুজনেই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। খাওয়া দাওয়া শেষ করে অফিসের জন্য রেডি হয়ে চলে আসলো অফিসে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর নীলার আব্বু নীলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, নীলা, নিলয়ের সাথে কি তোর সব কিছু ঠিক হয়ে গেছে, নাকি এখনো কোনো কিছু ঠিক হয় নাই? যদি ঠিক না হয় তাহলে আমাকে বল, আমি নিলয়ের পা ধরে বলবো যে তোকে তার কাছে রেখে দেওয়ার জন্য। আব্বু, নিলয়ের পা ধরার দরকার নেই। নিলয় আমাকে মেনে নিয়েছে, আমি তার কাছে মাফ চেয়ে নিয়েছি। তুমি আর কোনো চিন্তা করো না আমাকে নিয়ে, এখন সব কিছু ঠিকঠাক চলবে। তাহলে তো খুব ভালো হয়েছে। আমি চাইছিলাম কি নিলয়ের নামে অর্ধেকটা অফিস লিখে দেওয়ার জন্য, আর বাকি অর্ধেকটা তোর নামে লিখে দেওয়ার জন্য। এখন কোনো কিছু লিখে দেওয়ার দরকার নেই। আমি চিন্তা ভাবনা করতেছি যে এখন আমাদের বেবি হবে, আমাদেরকে যে সম্পত্তি দিবে ওই সম্পত্তি আমাদের বেবির নামে লিখে দিব, যাতে আমাদের বেবি সব সময় সুখে শান্তিতে থাকতে পারে। আচ্ছা, তোর কাছে যেটা ভালো মনে হয় সেটাই করবে। আমাকে একবার বলবি, আমি শুধু লিখে দেব। আর যত তাড়াতাড়ি পারিস একটা বেবি নিয়ে নে, তাহলে নিলয়ের মন আর তোর দিকে বেশি আগ্রহ থাকবে। ঠিক আছে আব্বু, আর তুমি এখন বাসায় চলে যাও। আমরা আজকে সারাদিন অফিসে আছি, অফিসে সারাদিন কাজ করব। যদি কোনো কিছুর দরকার হয় তাহলে তোমাকে অবশ্যই জানাবো।
নীলার আব্বু নীলার সাথে আর কিছুক্ষণ কথা বলে চলে গেল বাসায়। অন্যদিকে নীলা তার কেবিনে বসে কাজ করতেছে। এমন সময় তার কেবিনের ভিতর প্রবেশ করল রিয়া। নীলাকে উদ্দেশ্য করে রিয়া বলতে লাগলো, ম্যাডাম, আপনি স্যারকে বিয়ে করেছেন, সো এখন থেকে আপনি অফিসে না আসলে আরও বেশি ভালো হবে। আপনার জায়গায় স্যারকে বসিয়ে দেন। মিস রিয়া, আমি আমার জায়গায় কাকে বসাবো এটা আপনার বলার দরকার নেই। আপনি আপনার কাজ করেন, আর এখানে কিসের জন্য এসেছেন সেটা বলেন। যদি জরুরি কোনো কাজ থাকে তাহলে বলতে পারেন। আসলে ম্যাডাম, আমি আপনাকে বলতে এসেছি যে নিলয়কে আমি ভালোবাসতাম, কিন্তু আপনি এবং আপনার আব্বু জোর করে তাকে আপনাদের করে নিয়েছেন। এখন তো আর আপনাদের সাথে ঝগড়া করতে পারি না। এই নেন ফাইল, কাজটা কমপ্লিট করে দিয়েছি, আর খুব শীঘ্রই এই অফিস থেকে রিজাইন নেব। এই বলে রিয়া নীলার কেবিন থেকে চলে আসলো তার কেবিনে। রিয়াকে দেখে নীলই বলতে লাগলো, কি ব্যাপার রিয়া, তোমার মুখ দেখে কেমন যেন লাগতেছে। ম্যাডামের সাথে কোনো কিছু হয়েছে নাকি? তোমার ঝগড়া বা অন্য কিছু হয়েছে? না, ঝগড়া বা অন্য কোনো কিছু হয় নাই। আমি এই অফিস ছেড়ে দিব। যাকে আমি আমার নিজের করে পাই নাই, কখনো আশা করি তাকে পাওয়ার আশা করি না, তাই এই অফিস ছেড়ে দিতেছি। আমি জানি রিয়া, তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমি তোমাকে ভালোবাসতে পারলাম না। তুমি তো সব কিছুই দেখেছিলে, আমার সাথে কি কি হয়েছিল, ম্যাডাম আমার সাথে কেমন ব্যবহার করত। অবশেষে আমি বড় স্যারের কথায় তার মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছিলাম। এখন আলহামদুলিল্লাহ আগের চাইতে কিছুটা ভালো হয়েছে। তবে ভালো হওয়ার পিছনে কারণ জানো, কারণটা হচ্ছে তুমি যদি না থাকতে তাহলে নীলা কখনোই আমাকে ভালোবাসতো না। আচ্ছা যাই হোক, এখন কাজ করেন ম্যাডাম। যদি আবার সিসি ক্যামেরায় দেখতে পাই তাহলে রেগে যাবে। আবার আমি চাই না কারোর রাগী মুখ দেখার জন্য। এ বলে রিয়া চুপচাপ তার কেবিনে বসে কাজ করতে লাগলো। অন্যদিকে নীলা তার কেবিনে বসে সব কিছু দেখছিল। নীলা কোনো কিছুই বলল না, কারণ নিলয় এখন তার স্বামী। সে নিলয়ের সাথে যা ইচ্ছে তাই করতে পারবে এখন থেকে। দেখতে দেখতে দুপুর হয়ে আসলো। দুপুরে নিলয় ক্যান্টিন থেকে খাওয়া দাওয়া করে নীলার কেবিনের ভিতর প্রবেশ করতে দেখতে পেল তার বান্ধবী বসে আছে। নিলয়কে দেখে বলতে লাগলো, দুলা ভাই, আপনি খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছেন। আমরা তো বসেছিলাম আপনার সাথে খাবার খাবো বলে। আপনি কিন্তু এটা একদম ঠিক কাজ করলেন না। যদি জানতাম আপনি আসবেন তাহলে আমি ক্যান্টিন থেকে খাবার খাইতাম না, আপনাদের সাথে এসে খাওয়া দাওয়া করতাম। যাই হোক, আপনারা এখন খাবার খেয়ে নেন, অন্যদিন না হয় খাবার খাবো আপনাদের সাথে। এখন তাহলে আমি আমার কেবিনে যাই, আর নীলা কিছুক্ষণ পর রেডি হয়ে থাইকো। যদি কোনো কাজ না থাকে তাহলে তোমাকে নিয়ে বাহিরে ঘুরতে যাব। এই বলে নিলয় চলে আসলো তার কেবিনে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর নিলয় নীলার নাম্বারে কল দিল। নীলা কলটা রিসিভ করেই বলতে লাগলো, নিলয়, আধা ঘন্টা পর যাব। একজন ক্লায়েন্ট ফোন দিয়েছে, তার সাথে কথা বলা শেষ করে প্রজেক্টের কাজটা তাকে বুঝিয়ে দিয়ে এরপরে তোমাকে ফোন দিতেছি আমি। ঠিক আছে, তুমি ফ্রি হয়ে না হয় আমাকে কল দিও। এই বলে নিলয় কলটা কেটে দিল। আধা ঘন্টা পর নিলয় আর নীলা দুজন চলে আসলো বাহিরে। দুজন একটা রিক্সা করে চলে আসলো পার্কে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর নীলা নিলয়কে উদ্দেশ্য করে বলতে লাগলো, নিলয়, আমি বাদাম খাবো, আমার জন্য বাদাম নিয়ে আসো। আচ্ছা, তুমি এখানে বসো, আমি তোমার জন্য বাদাম নিয়ে আসতেছি। নিলয় বাদাম নিয়ে চলে আসলো নীলার কাছে। দুজন বাদাম খাইতেছে। এমন সময় নিলয়ের বন্ধু সুজন নিলয়ের সামনে এসে দাঁড়ালো আর বলতে লাগলো, বাহ শালা, তুই তো দেখি অনেক বড় হয়ে গেছিস। বিয়ে শাদি করে বাচ্চা কাচ্চার প্ল্যান করে ফেলতে শেষ মনে হয়। আমি বিদেশ ছিলাম বলে কি আমাকে একবার জানাতে পারলি না, নাকি জানানোর প্রয়োজন মনে করলি না তুই? শালা, আমি তোকে কতবার কল দিয়েছি, তোর কল রিসিভ করেছে একটা মেয়ে। তাকে আমি অনেকবার বলেছি তোকে ফোনটা দেওয়ার জন্য, কিন্তু সে ফোনটা দেয় নাই তোর কাছে। সে যদি তোকে ফোনটা দিত তাহলে খুব ভালো হতো। তোকে আমি জানাতে পারতাম যে আমাদের বিয়ে হচ্ছে। আচ্ছা যাই হোক, যেহেতু সবাইকে জানিয়ে ফেলেছিস তোর বিয়ে হয়ে গেছে, আমি তো জানতে পারিনি। এখন আমাকে ট্রিট দে। আর ভাবি কেমন আছেন আপনি? মনে হচ্ছে অফিস থেকে দুজন সোজা চলে এসেছেন ঘোরাঘুরি করার জন্য। হ্যাঁ, অফিস থেকে সোজা চলে এসেছি ঘুরোঘুরি করার জন্য। আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আর এখানে একা এসেছেন নাকি?
না, আমি একা আসি নাই, আমার সাথে আমার ওয়াইফ এসেছে। আমেরিকাতে আমি বিয়ে করেছি ইতু। হ্যাঁ, এদিকে আসো। এই হচ্ছে আমার বন্ধু, আর এই হচ্ছে আমার বন্ধুর বউ। হাই আপু, কেমন আছো? হ্যালো, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নিলয় সুজনের সাথে গল্প করতে লাগলো আর ইতু নীলার সাথে গল্প করতে লাগলো। গল্প করতে করতে সন্ধ্যা হয়ে এসেছে। নিলয় সুজনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সুজন, এক কাজ কর, তুই আমার সাথে চল, আমাদের বাসায় যাবি, আব্বু আম্মুর সাথে দেখা করে আসবি। আজকে বন্ধু আমি যেতে পারবো না, কালকে তো শুক্রবার, কালকে আমি তোদের বাসায় যাব। আজকে তাহলে আমি বাসায় চলে যাই। ঠিক আছে, বাসায় চলে যা, আর কালকে আসবি কিন্তু, না আসলে তোর না আসলে তোর খবর আছে, আমি তোর নাম্বারে কল দিব। নিলয় নিলয়ের বাসায় চলে আসলো আর সুজন সুজনের বাসায় চলে গেল। দুজন ফ্রেশ হয়ে নিচে আসতেই নিলয়ের আম্মু বলতে লাগলো, নিলয় সুজন এসেছে শুনলাম, তাকে বলিস নাই নাকি আমাদের বাসায় আসার জন্য? সে নাকি আবার আমেরিকা থেকে বিয়ে করে বউ নিয়ে সোজা বাসায় চলে এসেছে, এটা কি সত্যি? হ্যাঁ আম্মু, আজকে পুরো বিকাল তার সাথে আড্ডা দিয়েছি, তাকে বলেছি যে কালকে সকালে আমাদের বাসায় চলে আসার জন্য। সে বলেছে যে কালকে সকালে আমাদের বাসায় চলে আসবে, সাথে তার বউকে নিয়ে আসবে। তাহলে তো বাজার সাদাই করতে হবে। তুই সকালবেলা ঘুম থেকে উঠে মাংস নিয়ে আসিস, আর বাকি সব কিছু ঘরে আছে। গতকালকে তোর আব্বু বাজার করে নিয়ে এসেছে। আর নীলা, তুমি তো নতুন বিয়ে করেছো, এখন যদি অফিসে যাও তাহলে আশেপাশের মানুষ নানান কথা বলবে। আর একটা সপ্তাহ যাক, এরপরে না হয় তুমি নীলার সাথে অফিসে যাবে, তখন আর কেউ কিছু বলতে পারবে না। আম্মু, যদি অফিসে জরুরি কাজ থাকে তখন আমি যাব, আর যদি জরুরি কাজ না থাকে তাহলে আমি যাব না। আজকে জরুরি কাজ ছিল, এটার জন্য গিয়েছি। কালকে তো শুক্রবার, শনিবারেও তো কোনো কাজ নেই। যেদিন কাজ থাকবে ওই দিন আমাকে নিলয় কল দিবে, আমি আম্মুকে বলে অফিসে চলে যাব। ঠিক আছে, আর তোমাকে কেন বারণ করেছি জানো? আসলে সারাদিন বাড়িতে একা একা থাকি তো, তাই তেমন বেশি ভালো লাগে না। এটার জন্য বলেছি যে তুমি বাড়িতে থাকো। তুমি বাড়িতে থাকলে তোমার সাথে বসে বসে গল্প করতে পারবো। ঠিক আছে আম্মু, আমি এখন থেকে বাড়িতে থাকবো, আমাকে নিয়ে চিন্তা করো না। এই বলে নিলয় আর নীলা রাতের খাওয়া দাওয়া করে চলে আসলো রুমে। নীলা দরজাটা লাগিয়ে দিয়ে বিছানায় বসে নিলয়ের পাশে বসে নিলয়কে উদ্দেশ্য করে বলতে লাগলো, নিলয়, তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। আমি বেবি নিতে চাই, তুমি কি আমাকে বেবি এনে দিবে? বেবি আনতে হলে তো অনেক কষ্ট হয়, তুমি সেই কষ্ট করতে পারবে নাকি আমি তোমার? এই তো এই মাসের 10 তারিখে হয়েছে, আর এই মাস তো শেষ, আর 1 সপ্তাহ টাইম রয়েছে। 1 সপ্তাহের মধ্যে হয়তো হয়ে যাবে। আচ্ছা তাহলে এখন করব না, যখন সময় আসবে তখন আমি তোমাকে নিজেই বলবো। এখন আসো, তোমাকে জড়িয়ে ধরে চুমু খেয়ে ঘুমিয়ে যাই। এই বলে নিলয় নীলাকে জড়িয়ে ধরে চুমু খেয়ে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 7টা। নিলয় তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে দেখে নীলা ঘুম থেকে উঠে বসে আছে। নিলয় নীলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, নীলা, তুমি ফ্রেশ হয়ে নিচে যাও, আমি বাজারে যাইতেছি। আর তোমার কিছু লাগবে নাকি? লাগলে বলতে পারো, আসার সময় নিয়ে আসবো। এই যে এইটা পড়তে পড়তে চলে যাও, আশা করি বুঝতে পারবে কি নিয়ে আসার কথা বলেছি। ফার্মেসিতে গিয়ে বলবে যে ভালোভাবে পেপার দিয়ে মুড়িয়ে দেওয়ার জন্য জিনিসটা। ঠিক আছে, এখন তাহলে আমি যাই। এই বলে নিলয় চলে আসলো নিচে। তার আম্মুর কাছ থেকে সব কিছু জেনে চলে আসলো বাজারে। বাজার থেকে সদা নিয়ে আবারও চলে আসলো বাসায়। সকাল 10টা। এমন সময় সুজন আসলো। সুজন নিলয়কে নিয়ে গল্প করতে লাগলো। অন্যদিকে সুজনের বউকে নিলয়ের আম্মু রান্না করা শেখাচ্ছে আর গল্প করতেছে, সাথে নীলাও আছে। দেখতে দেখতে দুপুর হয়ে আসলো। দুপুরে রান্নাবান্না শেষ হতে নীলা খাবার টেবিলে খাবার দিয়ে দিল। সবাই খাওয়া দাওয়া শেষ করে বসে বসে গল্প করতে লাগলো। গল্প করতে করতে কখন যে রাত হয়ে গেছে খেয়াল নেই। এমন সময় সুজন বলতে লাগলো, নিলয়, রাত হয়ে গেছে, এখন আমরা বাসায় চলে যাই। সারাদিন তো তোদের বাসায় আড্ডা দিলাম। আম্মু কয়েকবার কল দিয়েছিল, বলেছিলাম যে রাতে বাসায় ফিরবো। ঠিক আছে চলো, আমি তোদেরকে গাড়ি অবধি পৌঁছে দিয়ে আসি। এই বলে নিলয় সুজনকে নিয়ে চলে আসলো গাড়িতে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর সুজন ড্রাইভ করে চলে গেল বাসায়। অন্যদিকে নিলয় বাড়িতে এসে তার পরিবারের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে রুমে চলে আসলো। নীলার সাথে বসে বসে গল্প করতেছে। রাত প্রায় 12টা। এমন সময় নীলা হুট করে নিলয়কে জড়িয়ে ধরল।
নিলয় নীলাকে জড়িয়ে ধরে ঘুমের দেশে পাড়ি জমালো। দেখতে দেখতে এইভাবে কেটে গেল 18 দিন। নীলা রাতে বিছানায় শুয়ে আছে, এমন সময় নিলয় বলতে লাগলো, মিস নীলা, আপনি কি আদর খাওয়ার জন্য প্রস্তুত আছেন? যদি প্রস্তুত থাকেন তাহলে আমাকে বলেন, আমি আপনাকে আদর করার জন্য রেডি আছি। আজকে আদর করবেন না, কালকে আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। আমি অনলাইন থেকে একটা জিনিস অর্ডার করেছি, ওইটা কালকে আসুক, এরপরে আপনি কালকে আদর করতে পারবেন। ঠিক আছে, আপনার যেটা ইচ্ছা আমার মহারানী। নিলয় নীলার ঠোঁটজোড়া তার দখলে করে নিল। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর নিলয় নীলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমরা কিন্তু ডুয়েট বেবি নিব জান। সময় হোক, এরপরে নেওয়া যাবে, আর কালকে ওইটা আসুক। এখন ঘুমাও তো, কালকে আবার অফিসে যাইতে হবে, জরুরি একটা মিটিং আছে। নিলয় আর নীলা ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 7টা। ফ্রেশ হয়ে নিচে এসে দেখে তার শাশুড়ি আম্মু রান্নাবান্না শেষ করে বসে বসে টিভি দেখতেছে। এমন সময় নীলা তার শাশুড়ি মাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, আজকে একটা পার্সেল আসবে, আমি বাড়ির ঠিকানা দিয়ে দিয়েছি, যদি ডেলিভারি বয় আসে তাহলে তাকে 700 টাকা দিয়ে ওই পার্সেলটা রেখে দিবেন, আর না হয় আমি অনলাইন করে দিতেছি, শুধু আপনি পার্সেলটা রেখে দিবেন। আচ্ছা, তোমরা অফিসে যাও, যখন ডেলিভারি ম্যান আসবে তখন আমি পার্সেলটা রেখে দেবো, আর টাকা অনলাইন করে দিতে হবে না, আমার কাছে আছে, আমি দিয়ে দেবো নে। নীলা এবং নিলয় খাওয়া দাওয়া করে চলে আসলো অফিসে। নীলা এবং নিলয় একই কেবিনে বসে আছে। এমন সময় ম্যানেজার এসে বলতে লাগলো, ম্যাডাম, আপনি যাদেরকে বলেছিলেন ফোন দিয়ে বলে দিতাম আসার জন্য, তারা চলে এসেছে। তাদেরকে কি এই কেবিনে নিয়ে আসবো নাকি ওই কেবিনে নিয়ে যাব? তাদেরকে পাশের কেবিনে নিয়ে বসান, আমরা আসতেছি। ম্যানেজার চলে গেল। অন্যদিকে নীলা নিলয়কে সব কিছু বুঝিয়ে দিল, কিভাবে কি করতে হবে আর কি না করতে হবে। বেশ কিছুক্ষণ সব কিছু পৌঁছানোর পর নীলা বলতে লাগলো, নীলা সব কিছু বুঝে নিয়েছো তো, নাকি আবারও বুঝিয়ে দিতে হবে? সব কিছু বুঝে নিয়েছি, চিন্তা করো না, সব কিছুই করতে পারবো। ঠিক আছে, যেহেতু সব কিছু করতে পারবে তাহলে চলো এখন যাওয়া যাক। এই প্রজেক্টটা শেষ করে আর কোনো কাজ নেই, তখন আমরা বাসায় চলে যাব। নিলয় আর নীলা চলে আসলো পাশের কেবিনে। এসে দেখে বড় বড় কয়েকজন বিজনেসম্যান বসে আছে। নীলা নিলয়কে তাদের সাথে পরিচয় করিয়ে দিল। বেশ কিছুক্ষণ পরিচয় করিয়ে দেওয়ার পর নীলা বলতে লাগলো, হিজ নেম ইজ নিলয়, হি ইজ মাই সন ইন ল। ফ্রম টুডে অন হি উইল কনফার্ম অল দ্য ওয়ার্ক with you by talking to you. If you don't understand anything, call me and I will explain it to you. Okay, now explain the project to us. We have more work to do. নিলয় এবং নীলা তাদেরকে প্রজেক্টের কাজ বুঝিয়ে দিতে লাগলো। কোথায় কত টাকার মাল আছে এবং কি কাপড় দিয়ে কি বানানো যাবে ইত্যাদি ইত্যাদি সব কিছু বুঝিয়ে দিতেছে। বেশ কিছুক্ষণ বুঝিয়ে দেওয়ার পর নীলা রাজেশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, Do you understand everything or do I have to explain it to you again? I understand everything. Thank you very much for explaining it so beautifully. নীলা রাজেশের সাথে আরও কিছুক্ষণ কথা বলে নিলয়কে নিয়ে চলে আসলো বাহিরে। একটা কফি শপে এসে দুজন কফি খেতে লাগলো। বেশ কিছুক্ষণ কফি খাওয়ার পর নীলা বলতে লাগলো, নিলয় চলো আরেকটা জায়গা থেকে ঘুরে আসি, মনটা ফুরফুরা থাকলে রাতে আদর করতে পারবে অনেক বেশি। তোমার তো লজ্জা শরম বলতে কোনো কিছু নাই দেখতেছি। যাই হোক, নাই, এটা আরও বেশি ভালো, রাতে আর লজ্জা শরম পাবে না। নিলয় নীলাকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ঘোরাঘুরি করে চলে আসলো বাসায়। কলিং বেল দিতে তার আম্মু সে দরজা খুলে দিল। নীলাকে দেখে নিলয়ের আম্মু বলতে লাগলো, বৌমা চলে এসেছো, তোমার পার্সেল আমি তোমাদের রুমে রেখে এসেছি, গিয়ে দেখে নিও। ঠিক আছে আম্মু, আমি গিয়ে দেখে নিব। এই বলে নিলয় নীলাকে নিয়ে সোজা চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে দরজাটা লাগিয়ে দিয়ে নীলা তার পার্সেলটা খুলতে লাগলো। এইদিকে নিলয় অধিক আগ্রহ নিয়ে তাকিয়ে আছে পার্সেলটার দিকে। বেশ কিছুক্ষণ পার্সেলটা খুলতেই নিলয়ের চোখ বড় বড় করে নীলার দিকে তাকিয়ে আছে। নীলার হাতে একটা নাইট ড্রেস। নিলয়কে হা করে তাকিয়ে থাকতে দেখে নীলা বলতে লাগলো, এখনই এই অবস্থা, যখন এটা পরে থাকবো তখন কি হবে তোমার? আমার তো ভাবতেই কেমন যেন লাগতেছে। আচ্ছা চলো আগে নিচে যাই, গিয়ে খাওয়া দাওয়া করি, এরপরে তাদের সাথে বসে কিছুক্ষণ আড্ডা দিয়ে রুমে আসবো।
নিলয় নীলার হাত ধরে চলে আসলো নিচে, বসে বসে টিভি দেখতে লাগলো বাকি সবার সাথে। টিভি দেখা শেষ করে নিলয় আর নীলা চলে আসলো রুমে, দরজাটা লাগিয়ে দিয়ে নিলয় বিছানায় বসে পড়ল। অন্যদিকে নীলা তার ড্রেসটা পাল্টাচ্ছে নিলয়ের সামনে। নীলা নিলয়কে উদ্দেশ্য করে বলতে লাগলো, এইভাবে তাকিয়ে না থেকে ড্রেসটা পরিয়ে দিতে আমাকে সাহায্য করো। নিলয় বিছানা থেকে উঠে নীলাকে ড্রেসটা পরতে সাহায্য করলো। ড্রেসটা পরতেই নিলয় নীলাকে কোলে তুলে নিয়ে বলতে লাগলো, মহারানী, আমি তো আপনার প্রতি আজকে পুরো ফিদা হয়ে গেছি। মনে হচ্ছে আমি আপনাকে দেখে ক্রাশ খেয়েছি। আজকে আমি আমার অফিসে বসকে এমন আদর করব যাতে সারা জীবন মনে রাখে। এই বলে নিলয় নীলাকে বিছানায় শুয়ে আস্তে আস্তে করে নীলার ঠোঁটের সাথে তার ঠোঁট একত্রিত করে দিল। বেশ কিছুক্ষণ এভাবে যাওয়ার পর বাকিটা ইতিহাস। আশা করি আপনারা বুঝে গেছেন কি হয়েছে। আজকের গল্পটা এখানেই সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।